আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বরিশাল বোর্ড ২০২৪-এর জ্যামিতিক বিভাগের ৪ নম্বর অঙ্কটি। তো ৪ নম্বর অঙ্ক কি বলতেছে? আমার অলরেডি একটা চিত্র দেওয়া আছে এবং এখানে বলতেছে কি প্রমাণ করতে হবে কি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, যা এই চিত্রের সাথে মিলতেছে না। তার মানে কি আমাকে নাম্বারটা আলাদাভাবে প্রমাণ করতে হবে। এখন কি বলতেছে? বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, তার মানে আমাকে বৃত্তের ভিতরে একটা ব্যাস থাকবে এবং একটা কি থাকবে, জ্যা। ঠিক আছে, এখন ওইটাই বলতেছে কি বৃত্তের যে ব্যাস, আমি জানি বৃত্তের ভিতরে সবচাইতে বড় যে জিনিস, বড় যে বাহুটা, সেটা ছিল কি ব্যাস, এবং সেইটাকে বলা হচ্ছে কি বৃহত্তম জ্যা। এখন এইটা কিভাবে প্রমাণ করব? যেহেতু আমাকে বলতেছে কি বৃত্তের ভিতরে ব্যাস আছে এবং জ্যা, ঠিক আছে। আর আমি খুব ভালো করে জানি যে ব্যাসের ভিতরে, ব্যাসের ভিতরে কি থাকে? ব্যাসের ভিতরে থাকে হলো ব্যাসার্ধ, এবং জ্যার ভিতরে কিন্তু কি থাকে না? ব্যাসার্ধ থাকে না। তার মানে আমাকে এখন যেটা করতে হবে সেটা বৃত্তের ভিতরে একটা জ্যা, একটা ব্যাস আঁকাবো, সাথে একটা কি জ্যা আঁকাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এইখানে একটা বৃত্ত আঁকাই। আচ্ছা, বৃত্তের একটা কেন্দ্র দিলাম, ঠিক আছে। আমি জানি বৃত্তের ব্যাস মানে কি, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের পরিধি থেকে, বৃত্তের এক প্রান্ত একটা পরিধি থেকে বৃত্তের কেন্দ্র স্পর্শ করে বৃত্তের অপর একটা পরিধিকে কি করবে, সে স্পর্শ করবে। তাহলে এইখানে আমি চিন্তা করলাম এইটা হচ্ছিল কি আমার ব্যাস। আর জ্যা মানে কি? জ্যা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যতীত যে কোনো একটা বাহু। তাহলে আমি কি করি, যে কোনো একটা বাহু আমি নিই। এটা হচ্ছিল কি জ্যা। আচ্ছা, তাহলে ব্যাসের নাম দিই, এটা হলো এ, এটা বি, আর জ্যা হচ্ছিল সি আর ডি, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, এখন দেখো আমি কি আঁকাইছি, ব্যাস আঁকাইছি, জ্যা আঁকাইছি। এখন আমাকে প্রমাণ করতে হবে কি এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। তাহলে এইটা আমি কিভাবে প্রমাণ করব? এখন দেখো, জ্যা এবং ব্যাস এই দুইটাকে আমি কি করব, এই যে এই সি এবং ডি আছে, ও কেন্দ্র থেকে এখানে একটা যোগ করব এবং ও থেকে ডি পর্যন্ত একটা যোগ করব, ঠিক আছে। তাহলে আমি কি করি, এটা আমি যোগ করি কালো বিন্দু দ্বারা। যোগ করলাম, এই আমি যোগ করলাম। তাহলে দেখা যাচ্ছে বৃত্তের ভিতরে আমার জ্যা তৈরি হয়েছে, এবং ব্যাস তৈরি হয়েছে, সাথে কি আমার ব্যাসার্ধ তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমি খুব ভালো করে জানি বৃত্তের ভিতরে কোনো কিছু যদি প্রমাণ করতে হয়, সাধারণত আমরা কি করব, সবসময় একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে কি আমার ও সি ডি একটা কি ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমাকে বিশেষ নির্বাচন করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। তাহলে আমি প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। এখন আসো আমরা প্রমাণ করি। আমি খুব ভালো করে জানি এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্র থেকে পরিধিকে যদি স্পর্শ করে সেটাকে বলা হচ্ছিল কি ব্যাসার্ধ। তাহলে আমি দেখা যাচ্ছে ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, এবং এই কেন্দ্র থেকে ও সি কে যোগ করছে, ও এই সিটা কি বৃত্তের একটা পরিধির একটা বিন্দু। তাহলে আমি বলতে পারি ও সিও কে একটা ব্যাসার্ধ, ও ডিও কে একটা ব্যাসার্ধ। তার মানে দেখা যাচ্ছে আমার এখানে কয়টা ব্যাসার্ধ, চারটা ব্যাসার্ধ। আর চারটা ব্যাসার্ধের মান কি সমান। তাহলে আমি কি লিখতে পারি, ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ও ডি, আর সাইড নোটে লিখে দিব কি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এইটা হওয়ার পরে দেখো আমি কি বলছি, এইটা হলো একটা কি ও ত্রিভুজ, ও সি ডি একটা কি ত্রিভুজ, ঠিক আছে। যদি ত্রিভুজ যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, ত্রিভুজ ও সি ডি এ। আচ্ছা, এখানে কি আছে, আমি খুব ভালো করে জানি যে বৃত্তের ভিতরে কোনো কিছু প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা ত্রিভুজ অঙ্কন করতে হয়। তাহলে এই যে ত্রিভুজ ও সি ডি, এই যে ত্রিভুজ আঁকাইলাম, আমি জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি কি লিখতে পারি, ও সি যোগ ও ডি কি তৃতীয় বাহু কোনটা, সিডি অপেক্ষা বৃহত্তর,
এই কথাটা একটু লিখে দেব যে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তাহলে ওসি এর পরিবর্তে আমি জানি ও এ ও বি ও সি ও ডি সব কি সেম, তাহলে ওসি এর পরিবর্তে আমি ও এ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ও ডি আসো, ও ডি যেহেতু আছে ও ডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ও বি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও এ আর ও বি যোগ করলে কি হয়, এ বি হয়, তাহলে আমি কি লিখতে পারি এ বি বড় হলে কি সিডি বাহুর চাইতে বড়, যার মানে কি এই যে প্রমাণ বলতেছে অর্থাৎ এ বিটা বড় হবে সিডি বাহুর চাইতে এ বি বাহুটা বড়, অলরেডি আমার কি প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখব, প্রমাণিত, তার মানে বৃত্তের ব্যাসই হচ্ছে সবচাইতে কি বৃহত্তর যে। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, বলতেছে এল এম কিউ এর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে কি হাফ কিউ আর সমান সমান এলপি। আচ্ছা, প্রশ্নটা আমি দেখলাম, সাথে আমার কি আছে, চিত্র দেওয়া আছে। আচ্ছা, চিত্রে কি বলতেছে, পিএম আর পি আর সমান, ঠিক আছে। আমি নতুন করে এই চিত্রটা এখানে আবার আঁকাই। আর বলতেছে পিএম, আচ্ছা পিএম কোনটা, এই বাহু আর পি আর এই বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, আর বলতেছে কি এল, এখানে কিন্তু আমার কোথাও কি এল নাই, তাহলে আমাকে এল ধরতে হবে, তাহলে এল কিউ এম কিউ এর মধ্যে, তাহলে এম কিউ এর মধ্যবিন্দু। আচ্ছা, এম কিউ একটা বাহু এর মধ্যবিন্দু হচ্ছে কি এল, তাহলে আমি মধ্যবিন্দু একটা নির্ণয় করলাম, এটা হচ্ছে মধ্যবিন্দু যার নাম হচ্ছে হলো এল। আচ্ছা, মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে হাফ কিউ আর, এই যে হাফ কিউ আর। আচ্ছা, কি বলছে এলপি, এই যে পি এল অথবা এল পি প্রমাণ করতে। আচ্ছা, এলপি তাহলে আমি কি করব, এখন যোগ করি, ঠিক আছে। এই যে এলপি আমি যোগ করলাম, এই যোগ করার পর আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমার এখানে কি আছে, এই যে প্রমাণ আর এই যে এরকম জিনিসটা পেয়ে গেছে অলরেডি, কি যে ত্রিভুজের ভিতরে এই তৃতীয় বাহুর সমান্তরাল করে একটা বাহু আছে, তার মানে এটা কি আমার ঠিক উপপাদ্য 14, যে উপপাদ্য 14 পড়ছে প্লাস সমাধান করতে পারছে সে তার কাছে এই অঙ্কটা খুব সহজ, ঠিক আছে। ওই জিনিসটাই ঘুরে পেঁচায় এখানে লিখতে হবে। এখন আমি জানি কি 14 নম্বর উপপাদ্য কি বলতেছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তার মানে ত্রিভুজের যে কোনো দুইটা হোক, আমি সেই দুইটা বাহু কি ধরছি, এম আর হচ্ছে এম কিউ, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ, মধ্যবিন্দু কোনটা, পি এবং এল, মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখা, এই যে সরলরেখা কালো কলম দ্বারা যোগ করছি, এইটা সমান সমান কি বলতেছে, এইটা আর কিউ আর কি সমান্তরাল এবং দৈর্ঘ্যে কি হবে তৃতীয় বাহুর অর্ধেক, তার মানে কিউ আর এর মান যদি 10 হয় তাহলে এল পি এর মান হবে 5, অথবা এল পি এর মান যদি 5 হয় কিউ আর এর মান হবে তার ডাবল 10, ঠিক আছে। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন 14 নম্বর পদে কি করছি আমরা, 14 নম্বর পদে করছি এই যে এল পি এর সমান করে আমি কি করছি, আর একটা সরলরেখা টানছি, ঠিক আছে। সরলরেখা টানার পরে এইটার এটা সমান যোগ করার পরে আমি কি করছি, এই দেখো এই আর এই যে এইটা এখান থেকে এটাকে আমি যোগ করছি, ঠিক আছে। আচ্ছা, এইটার নাম দিব এল এন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই তা আমি বলতেছি কি এই বাহু আর এই বাহু সমান, কারণ কি এইটা সমান করে আমি এখানে আঁকাইছি, তার মানে এল পি যদি 5 হয় পেনও হবে কত 5, ঠিক আছে। আচ্ছা, এখন আমার প্রথম কাজ কি, আমার কাজ হচ্ছে হলো এখন বিশেষ নির্বাচন তৈরি করা, অঙ্কন করা, তারপরে প্রমাণ, তাহলে আমি বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। এখন আসো আমরা প্রমাণ করি। প্রমাণ করব কি, এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব, তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এম এল পি, এম এল পি ও ত্রিভুজ পি এন আর। আচ্ছা, ত্রিভুজ পি এন আর এ। আচ্ছা, তার মানে আমি খুব ভালো করে জানি এম পি আর পি আর কি সমান, তাই লিখতে পারি এম পি আর পি আর
সমান আবার কি এলপি, আচ্ছা এলপি ইকুয়াল পিএন সমান, ঠিক আছে। আর এই যে এখানে এই যে প্রথম এইটাকে ধরো এটা দিলে আমি 1 নাম্বার বাহু ধরি, তাহলে 1 নাম্বার এবার 2 নাম্বার 1 আর 2 এর মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত কোণ আর এখানকার এই যে 1 নাম্বার 2 নাম্বার বাহুর অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে, দুইটাই কি সমান অথবা বিপ্রতীপ কোণ। তাহলে লিখতে পারি এমপিএল, এমপিএল, এমপিএল ইকুয়াল এনপিআর। আচ্ছা এনপিআর, তার মানে দেখা যাচ্ছে সর্বসম করার জন্য আমার দুইটা বাহু একটা কোণ হয়ে গেছে, যে এই ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে দুইটা বাহু আছে, আমি খুব ভালো করে জানি ত্রিভুজের হচ্ছিল 3টা বাহু, সেই 3টা বাহুর মধ্যে অলরেডি আমার কি 2টা বাহু চলে আসছে, তাহলে থাকে কয়টা বাহু? একটা বাহু। তাহলে আমি খুব সহজে বলতে পারি যে এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে এম এল, আচ্ছা এম এল ইকুয়াল হচ্ছে হলো কি এন আর, ঠিক আছে। আচ্ছা, আর এম এল এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এল কিউ আমি কি সহজেই লিখতে পারি। তাহলে এম এল এর পরিবর্তে আমি লিখতে পারি এল কিউ ইকুয়াল এন আর। আচ্ছা, এইটা আমি রেখে দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার এখানে কয়টা কোণ আছে? একটা কোণ। আরো কয়টা কোণ আছে ত্রিভুজে? আরো 2টা কোণ। সেই 2টা কোণ লিখে ফেলি। তাহলে দেখা যাচ্ছে কি এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে। কেন? আমি জানি দুইটা সরলরেখাকে একটা সরলরেখা যেভাবেই হোক যদি ছেদ করে, তাহলে কি হচ্ছে হলো ওগুলা একান্তর কোণ হিসেবে তৈরি হয় অথবা অনুরূপ কোণ হিসেবে তৈরি হয়, ঠিক আছে। তার মানে এখন আমি কি করতে পারি? এই কোণ আর এই কোণটা আমি একান্তর কোণ বানাতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? এম এল পি, আচ্ছা এম এল পি ইকুয়াল লিখতে পারি এন পি আর। আচ্ছা এন পি আর, এইগুলো কি এক একটা কোণ, আর এখানে লিখে দিব কি একান্তর কোণ। আচ্ছা, এই কোণ গেল, এই কোণ গেল, তাহলে এই কোণ বাকি দেখা যাচ্ছে কি, দেখো তো এটা কি জেড আকৃতির হয় কি না? আমি খুব ভালো করে জানি জেড আকৃতি হয় কিভাবে? দুইটা সরলরেখা একটা সরলরেখা ছেদ করলে জেড আকৃতির হলে সেটা কি একান্তর কোণ হয়। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান, তাহলে বলতে পারি এল এম পি কি এল এম পি ইকুয়াল পি আর এন, যে পি আর এন এটাও কি একান্তর কোণ। এখন দেখা যাচ্ছে কি আমার এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে আমি খুব সহজে বলতে পারি এইটা কি, এই যে এম কিউ, এই যে এম কিউ আর এন আর, এন আর কি সমান্তরাল। আচ্ছা সমান্তরাল কেন? আমি খুব ভালো করে জানি একান্তর কোণ হওয়ার শর্ত কি দুইটা সরলরেখা থাকা লাগবে। এই যে আমার দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে সেগুলো কি কোণ হয়? একান্তর কোণ হয়। আবার আমি এটাও বলতে পারি কোনো জায়গায় যখন আমি একান্তর কোণ প্রমাণ করতে পারছি, আমি অলরেডি কিন্তু প্রমাণ করতে পারছি যে এগুলা একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার শর্ত কি দুইটা সরলরেখা একটা সরলরেখা ছেদ করবে। সেই হিসেবে দেখো তো আমার এই এম কিউ আর এন আর কি দুইটা সরলরেখা না? দুইটা সরলরেখাকে এই যে এম আর একটা সরলরেখা ছেদ করছে, আবার কি এল এন এইটা এই সরলরেখা কি ছেদ করছে। তার মানে দুইটা সরলরেখাকে যদি ন্যূনতম একটা সরলরেখা ছেদ করে সেটাও কি একান্তর কোণ। এখানে দেখা যাচ্ছে যে কয়টা সরলরেখা ছেদ করছে? দুইটা সরলরেখা ছেদ করছে দুই জায়গাতে। তার মানে কি খুব সহজে কিন্তু বলতে পারতেছি যে যেটা আকৃতি ধারণ করতে, তার মানে এটা কি একটা একান্তর কোণ। আর একান্তর কোণ হওয়ার শর্ত কি দুইটা সরলরেখা সমান্তরাল থাকতে হবে। দুইটা সরলরেখা যদি সমান্তরাল না হয়, এই একটা সরলরেখা এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা ছেদ করলো তাহলে হবে না। দুইটা সরলরেখা কি হওয়া লাগবে? সমান্তরাল হওয়া লাগবে। তাহলে আমার দুইটা সরলরেখা কি সমান্তরাল। তাহলে আমি লিখতে পারি এম কিউ আর এন আর কি সমান। আচ্ছা যদি হয় তাহলে এল কিউ এর পরিবর্তে কি লিখতে পারি? কিউ এল বা এল কিউ, এইটার পরিবর্তে কি আমি লিখতে পারি যে এল কিউ ইকুয়াল এন আর, ঠিক আছে।
আচ্ছা, তার মানে এটা দিব আমি 2 নং সমীকরণ। আচ্ছা, 2 নং সমীকরণ। এখন 1 এবং 2 এখানে লিখব কি 1 ও 2 হতে পাই। কি পাই দেখো, লিখতে পারি এল কিউ ইকুয়াল এন আর এবং কি এল কিউ সমান্তরাল হচ্ছিল এন আর। যখন দেখা যাচ্ছে কি দুইটা আমার এখানে দুইটা সরলরেখায় কি এই যে এল কিউ এবং এন আর এই দুইটা কি মান সমান এবং এরা কি পরস্পর সমান্তরাল, তাহলে আমি বলতে পারি যে ইহা একটি কি সামন্তরিক, ইহা একটি সামন্তরিক। আচ্ছা, সামন্তরিক যদি হয় আমি খুব ভালো করে জানি সামন্তরিক অপর যে বাহুগুলো সেগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে আমি কি এখানে লিখতে পারি যে এখানে লিখবো আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমি কি লিখতে পারি যে এল এন সমান সমান কিউ আর এবং কি লিখব যে এল এন সমান্তরাল হচ্ছে হলো কিউ আর। ঠিক আছে। আচ্ছা, কিন্তু প্রমাণ কি চাচ্ছে, প্রমাণ চাচ্ছে হাফ কিউ আর। আচ্ছা, প্রমাণ চাচ্ছে কি, প্রমাণ হচ্ছে হাফ কিউ আর সমান সমান এলপি। দেখো তো এলপি কোথাও আছে কিনা, এলপি কিন্তু এল এন এর ভিতরে আছে। ঠিক আছে, তাহলে আমি এখন একটা জিনিস করতে পারি, এইটাকে এল এন, ঠিক আছে, এল এন যেটা আছে এল এন, ঠিক আছে, এল এন কে আমি কি করতে পারি যে এলপি, আচ্ছা এলপি যোগ এনপি ইকুয়াল কিউ আর লিখতে পারি। তাহলে আমি তো খুব ভালো করে জানি এইটার এটা কি সমান। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এলপি, আচ্ছা তাহলে এলপি যোগ এলপি ইকুয়াল কিউ আর। তাহলে কয়টা এলপি, 2 এলপি ইকুয়াল কিউ আর। আচ্ছা, তাহলে এলপি ইকুয়াল হাফ কিউ আর। তাহলে প্রশ্ন কি বলতে, হাফ কিউ আর আগে, তাহলে কি লিখবো হাফ কিউ আর ইকুয়াল এলপি, এটা কি প্রমাণিত। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, পি কিউ এবং পি আর সমান হলে প্রমাণ করতে হবে যে এম কিউ আর। আচ্ছা, এম কিউ আর 90 ডিগ্রি, আমি অলরেডি এখানে একটা চিত্র আঁকাইছি, তার মানে এটা 90 ডিগ্রি কোণ আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমি বুঝতে পারতেছি যে এম কিউ আর এটা আসলেই 90 ডিগ্রি, কিন্তু এটা আমাকে কি জ্যামিতিক ওয়েতে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আগে কি করতে হবে, আমাকে অবশ্যই বিশেষ নির্বাচন এবং অঙ্কন তৈরি করতে হবে। তাহলে আমি কি করি, অঙ্কন, বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা তৈরি করে ফেলি। এখন আসো আমরা প্রমাণ করি। তাহলে অলরেডি আমাকে কি বলা আছে, প্রশ্নে বলা আছে পি কিউ এবং পি আর সমান। তাহলে আমি কি লিখতে পারি এখানে পি কিউ, এই যে পি কিউ এবং পি আর সমান। তাহলে পি কিউ কোনটা, পি কিউ এইটা আমি কি এখন একটু যোগ করলাম। ঠিক আছে, তাহলে পি কিউ আর পি আর সমান, আমি খুব ভালো করে একটা জিনিস জানি যে যে ত্রিভুজে দুইটা বাহু পরস্পর সমান তাদের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান। তাহলে পি আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে হলো এই কোণ। ঠিক আছে, আচ্ছা এইটা দিলাম, এই চিহ্ন দিলাম। আবার এই যে কিউ আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা ক্রস চিহ্ন দিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি পি কিউ এর বিপরীত কোণ কোনটা হচ্ছিল পি আর কিউ, আর পি আর এর বিপরীত বাহু কোনটা, বিপরীত কোণ কোনটা কিউ, তাহলে পি কিউ আর, এই যে পি কিউ আর। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এখন একটা জিনিস খেয়াল করো, পি আর কিউ আমি কোনটা ঠিক রাখলাম, এই যে কোণ, এই কোণটা ঠিক রেখে কি করলাম, পিটাকে বাড়াইয়া কি লিখতে পারি, এম লিখতে পারি। তাহলে আমি একটু ঘুরাই লিখি এখন
যে পি কিউ আর ইকুয়াল হচ্ছে হলো কি এম আর কিউ। পি এর পরিবর্তে কি লিখছি এম, তাহলে এম আর কিউ কথাটা কি দিন শেষে একই। আচ্ছা, এইটা আমি রেখে দিলাম। তারপরে দেখো প্রশ্নে বলা আছে কি পি এম আর পি আর সমান, এই কথাটা একটু এখানে লিখলাম যে পি এম আর পি আর সমান, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, পি আর এইখানে কি ছিল আরেকটা, যে পি আর সমান সমান পি কিউ, তাহলে পি আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি এখন পি কিউ লিখতে পারি, ঠিক আছে। তাহলে পি এম সমান সমান আগে ছিল পি আর, এখন লিখলাম পি কিউ। আচ্ছা, পি এম কোনটা, পিএম হচ্ছে এই বাহু, পিএম এর বিপরীত কোণ কোনটা এইটা, তাহলে এম বা পি কিউ এম অথবা এম কিউ পি যেটা খুশি লিখতে পারি। তাহলে আমি লিখলাম পি কিউ এম। তাহলে পি কিউ এম ইকুয়াল, এখন পি কিউ কোনটা, পি কিউ এইটা, তাহলে এই পি কিউ এর বিপরীত কোণ কোনটা, এর বিপরীত কোণ কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে কি পি এম কিউ, পি এম কিউ, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে পি কিউ, এইখানে কি ছিল পি কিউ, আমার এই যে পি কিউ এই বাহু, এই বাহুর কথা চিন্তা করো, এই বাহুর কথা যদি চিন্তা করি, এই বাহুর বিপরীত কোণ কিন্তু দুইটা হয়, একটা হলো এই কোণ আর একটা হয় এই যে এই কোণ। তাহলে আমি প্রথমে কি লিখছি অলরেডি পি এম কিউ, তাহলে এর পরিবর্তে আমি আবার কি লিখতে পারি পি আর কিউ লিখতে পারি। তাহলে আমি এখানে কি লিখতে পারি পি আর কিউ, আর এখানে কি আসতেছে, এখানে হবে সেম পি কিউ এম, ঠিক আছে, পি কিউ এম। তো আমি আশা করি তোমরা এতটুকু ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো লেখা আছে পি এম কিউ, ঠিক এই কোণটাকে ঠিক থেকে পি এর পরিবর্তে আমি কি লিখতে পারি আর আমি লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি যে আর এম কিউ, ঠিক আছে। এইটা দুই লিখে এই মানটা আমি ঠিক রাখলাম যে কি পি কিউ এম। আচ্ছা, এখন কথা হচ্ছে পি কিউ আর, দেখো তো পি কিউ আর পাইছে কিনা, পি কিউ আর আমাকে ডিফাইন করতেছে এই কোণটা, ঠিক আছে। আবার এম আর কিউ, এম আর কিউ কোনটা, এম আর কিউ এই কোণটা আমাকে ডিফাইন করতেছে। আবার পি কিউ এম দেখো, বা পি কিউ এম এই কোণ, তার মানে কি আমার এই পুরোটা কোণটা বোঝাচ্ছে কিভাবে লিখতে পারি, পুরো কোণটা লিখতে পারি আর কিউ এম অথবা এম কিউ আর, ঠিক আছে। আর ওখানে লেখা আছে আর এম কিউ, আর এম কিউ এই কোণকে নির্দেশ করতেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে যা লিখছি, এখন আমার কাজ এইটা দিব হলো 1 নং সমীকরণ, আর এইটাকে দিব হলো আমি 2 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এত কিছু কেন করলাম, এত কিছু করলাম এই কারণে, দেখো আমার এখানে অলরেডি কয়টা কোণ আছে, এই পুরা ফুল কোণ, এই ফুল কোণের নাম হচ্ছে হলো এম কিউ আর। এই কোণটা তৈরি হচ্ছে কি কোণ দ্বারা, এই যে এম কিউ পি, এম কিউ পি প্লাস পি কিউ আর দ্বারা, পি কিউ আর দ্বারা। এতটুকুর জন্য আমি কি করছি, এত কিছু করার চেষ্টা করছি। এখন আমি খুব ভালো করে জানি এম কিউ আর এটা কি একটা ত্রিভুজ, তাহলে আমি কি লিখতে পারি ত্রিভুজ এম কিউ আর এ। আমি এটা খুব ভালো করে জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন, আমাকে ওই যে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। 90 ডিগ্রি প্রমাণ করব কিভাবে, ওই 100 মানে কোনো কিছু কোণের কাছে গেলে আমি কি করতে পারবো, খুব সহজে আমি 90 ডিগ্রি বানাতে পারতেছি। তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এম কিউ আর। আচ্ছা, কোণ এম কিউ আর প্লাস এই কোণ গেল এম কিউ আর গেল, তাহলে এম আর কিউ লিখি, এম আর কিউ যোগ এই কোণটা লিখি এখন আর কিউ, আর এম কিউ, আর এম কিউ ইকুয়াল 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এম কিউ আর আমাকে কি রাখতে হবে, সবসময় এম কিউ আরটা ফিক্সড রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি লিখলাম এম কিউ আর ঠিক রাখলাম। আচ্ছা, এম আর কিউ, এম আর কিউ, ঠিক আছে। আচ্ছা, এম আর কিউ এইখানে দেখা আছে এম আর কিউ, এর পরিবর্তে আমি কি লিখতে পারি পি কিউ আর, পি কিউ আর কোনটা, পি কিউ আর। তাহলে আমি কি লিখতে পারি এর পরিবর্তে
পি কিউ আর, ঠিক আছে। আচ্ছা, এখন আর এম কিউ কোনটা? আর এম কিউ এইটা। দেখো অলরেডি কি আর এম কিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পি কিউ এম। এই যে পি কিউ এম ইকুয়াল 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এম কিউ আর, আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে অলরেডি কি লিখছে? পি কিউ আর যোগ এম কিউ আর, এই দুইটা কোণের সমন্বয়ে কি কোণ গঠিত? কোণ এম কিউ আর গঠিত। তাহলে লিখতে পারি যে কোণ এম কিউ আর ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে কয়টা কোণ হইলো? সেম দুইটা কোণ। তাহলে টু এম কিউ আর ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এম কিউ আর ইকুয়াল 180 ডিগ্রি ডিভাইডেড টু, তার মানে এম কিউ আর ইকুয়াল 90 ডিগ্রি আমার কি প্রমাণ করা হয়ে গেল।